আচ্ছা ঠিক আছে। কালকে আমরা কি কি করেছিলাম একজন বলে দিবি তো, বল তো দেখি কি কি করেছিলাম কালকে। ফাইল ফোল্ডার ওপেন করলাম, কোথায় গেল? আচ্ছা, কালকে জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা লিখেছিলাম তাই তো। আজকে আমরা কালকে যে বয়লার প্লেটটা লিখেছিলাম আজকে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা কি লিখতাম, হ্যাশ ইনক্লুড, তারপরে এটা এই সিম্বলটা দিতাম, তারপরে আই ও এস টি আর ই এম আইও স্ট্রিম। ঠিক আছে, তো এই লাইনটা দেওয়ার মানেটা কি বলছি। হ্যাশ দেওয়ার মানে হচ্ছে এটা হ্যাশ হ্যাশ ইনক্লুড দেওয়ার মানে হচ্ছে কোনো কিছু ফাইল আমি একটা ইনক্লুড করব, মানে হচ্ছে ইম্পোর্ট করব। আমার কোথাও একটা ফাইল রয়েছে, সেখান থেকে আমি একটা কিছু এই হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি ফাইলে আনার জন্য এই কিওয়ার্ডটা লিখতে হয়। ঠিক আছে, বুঝতে পারলি না? হ্যাশ ইনক্লুড মানে হচ্ছে কোনো জায়গায় একটা ফাইল যদি আমি আনতে চাই, তো সেই ফাইলটা আনার জন্য আমাকে এই লেখাটা লিখতে হয়। আর যেটা আমি আনতে চাইবো সেইটা হচ্ছে এই দুটো সিম্বলের মধ্যে সেই ফাইলটার নাম লিখতে হবে। বুঝতে পারলি? তোদের যে বিন ফোল্ডারটা আমি পার্ট সেটআপ করতে বলেছিলাম না, বিন ফোল্ডার মিনজি ডব্লিউর বিন, হ্যাঁ কি না? মাইক্রোফোন অন করে বলবি। তো সেই বিন ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, ঠিক আছে? তো সেই ফাইল থেকে আমি কয়েকটা ফাইল এখানে আনতে চাইছি, সেই ফাইলটা আনার জন্য আমাদের এইটা লিখতে হয়। যারা ব্যাকএন্ড বা কিছু জানে তাদের ক্ষেত্রে লিখতে হয় ইম্পোর্ট বা এক্সক্লুড, কি বল, ইম্পোর্ট লিখতে হয়, ঠিক আছে, বা এক্সপোর্ট লিখতে হয়। কিন্তু সি প্লাস প্লাসের ক্ষেত্রে হ্যাশট্যাগ ইনক্লুড লিখতে হয়। ঠিক আছে, লিখে এই সিম্বলের মধ্যে ফাইলটা নিতে হয়। তো এটাকে বলে হেডার ফাইল, আইও এস টি আর ই এম আইও স্ট্রিম, এটাকে বলে হেডার ফাইল। কোনো কিছু হেডার ফাইল আনার জন্য হ্যাশ ইনক্লুড লিখতে হয়। এটা বোঝা গেল? তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ। তো আইও স্ট্রিমটা কেন আনবো? আইও স্ট্রিমটা আনার জন্য আনবো কেন, আমরা যে লিখছিলাম না সি আউট হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখছিলাম না, সি আউট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, রান করাতে প্রিন্ট হয়ে যাচ্ছিল। এই যে সি আউটে যে কোনো কিছু প্রিন্ট করাচ্ছে, তো এই ফাংশনটা রয়েছে, ফাংশনালিটিটা রয়েছে আইওস্ট্রিম ফোল্ডারের মধ্যে, হেডার ফাইলের মধ্যে। সি আউটের সমস্ত কিছু প্রোগ্রাম রয়েছে আইওস্ট্রিম হেডার ফাইলের মধ্যে, যেটার ফলে সি আউটকে যা কিছু আমি পাঠাবো সে সেটাকে প্রিন্ট করতে পারছে। বুঝতে পেরেছিস? ওকে, শুধু সি আউটের জন্য যে আমরা আইওস্ট্রিমটা এনেছি সেটা কোনো বড় কথা নয়। আইওস্ট্রিম এনেছি আমরা সি প্লাস প্লাসে আরো অনেক কিছু ফাংশনালিটি ইউজ করার জন্য। তার মধ্যে সি আউট হচ্ছে একটা, তার মধ্যে একটা ফাংশনালিটি, ঠিক আছে? তারপরে আমরা কি লিখতাম, ইউজিং নেমস্পেস এসটিডি, এটা লিখতাম। এটা লেখার কারণটা আমি পরে বলছি, আগে
আমরা ইউজিং নেম স্পেস এসটিডি লেখার কারণ আমরা যে আগে সিআউট লিখেছিলাম এই যে সিআউটটার টাইপটা কি জিনিস সেই টাইপটা বলার জন্য আমরা এই ইউজিং নেম স্পেস স্ট্রিডিং লিখেছিলাম। বুঝতে পারলি? এর যে টাইপ মানে সিআউটের ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য আমরা এসটিডি ইউজ করেছি, এসটিডির ক্যারেক্টারিস্টিক ইউজ করেছি। এখন দেখ আমি যদি এটা রান করি, রান করার পরে আউটপুটটা বেরোবে, ওয়েট কর। হ্যাঁ, এ দেখ আউটপুট চলে এসছে হ্যালো। কিন্তু আমি যদি এখানে এসটিডিটাই যদি উড়িয়ে দিই, উড়িয়ে দেওয়ার পরে আমি যদি আবার রান করি, দেখ বলছে সি আউটটা কি জিনিস ও বুঝতে পারছি না। ইন্ট মেন ফাংশনের মধ্যে সি আউট নট ডিক্লেয়ার, ঠিক আছে? সি আউট বলছে নট ডিক্লেয়ার। তো এই সি আউটটা তো আমরা এই ফাইল থেকে অ্যাক্সেস করে নিলাম, আইওস্ট্রিম ফাইল থেকে, কিন্তু এইটার ক্যারেক্টারিস্টিক ডিফাইন করার জন্য আমাদেরকে এইটা লিখতে হবে, এসটিডি লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? কারো কি প্রবলেম আছে? এইটুকুতে কারো প্রবলেম আছে? কিছু বল, হ্যাঁ কি না। না ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা, যদি তোরা অনলাইনে যাস, অনলাইন কম্পাইলারে যদি যাস, তখন দেখতে পারবি এসটিডি দিয়ে সি আউটের আগে দেখবি এসটিডি দিয়ে ডবল করে দেওয়া থাকে, সেমিকোলন সেমিকোলন কোলন বলে মনে হয়। তো তারপর দেখবি সি আউট করা থাকে। কেন করা আছে ওইটা বল আমাকে। কেউ একজন অনলাইনে যা, অনলাইন সি প্লাস প্লাস কম্পাইলার সার্চ কর, দিয়ে দেখে আমাকে বল। কাউকে যেতে হয়। দেখ এখানে আমরা ভিএস কোড দিয়ে করছিলাম, এখানে আমরা বাই ডিফল্ট অনলাইন কম্পাইলারও পাওয়া যায়, সেখানে আমরা করতে পারি। এইখানে রান করলে দেখ, রান হয়ে যাবে। দেখ এখানে লেখা আছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম, ঠিক আছে? তার মানে আমরা এই আইওস্ট্রিম হেডার ফাইলটা এই মেন ডট সিপিপি ফাইলের মধ্যে ইনক্লুড করেছি, মানে এনেছি। আর ইন্ট মেনের মধ্যে আমরা জাস্ট এইটুকু বাদ দিয়ে আমরা কি লিখতাম, সি আউট, তারপরে কোনো কিছু প্রিন্ট করার জন্য এটা লিখতাম, তাই তো? কিন্তু এর সাথে দেখ ডবল কোলনের মধ্যে এসটিডি লেখা আছে। এর কারণ হচ্ছে এই সি আউটের টাইপটা বোঝানোর জন্য, এর ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য এসটিডিটা লিখতে হয়। সব দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখন যদি আমি এটা রান করি, তো এই যে লেখাটা, তো এই লেখাটা হুবহু প্রিন্ট হয়ে যাবে এধারে আউটপুটে। কিন্তু আমি যদি এইটা হাটিয়ে দিই, ঠিক আছে, দিয়ে যদি এটা ক্লিয়ার করে আবার যদি রান করি, দেখ বলছে এখানে কিছু কম্পাইলার চিনতে পারিনি সি আউট। সেটার জন্য আমি যদি চাই যে এখানে যদি সিআউ এসটিডি ডবল কোলন দিয়ে যদি এইটা লিখি, তাহলে আমাকে বারবার এরকম ভাবে লিখতে হবে, বারবার এরকম ভাবে লিখতে হবে। তো আমাকে এরকম বারবার না লেখার জন্য আমাকে এখানে ডাইরেক্ট আইওস্ট্রিম লিখতে হয়। আমি প্রত্যেকবার যদি সি আউট ব্যবহার করি, তার জন্য আমাকে পিছনে সি আউটের পিছনে এই কিওয়ার্ডটা লিখতে হয়। আর আমি যদি চাইছি যে এই কিওয়ার্ডটা লিখবো না, জাস্ট একবার এখানে ডিক্লেয়ার করে দেবো, তার ফলে আমাকে আর এই কিওয়ার্ডটা বারবার লিখতে হয় না। এবার যদি এটা ক্লিয়ার করে আবার রান করি, দেখ তিনখানা প্রিন্ট চলে আসছে। বুঝতে পারলি ব্যাপারটা, কেন আমরা ইউজিং নেম স্পেস টিডি লিখবো এই লাইনটার? বোঝা গেল? ঠিক আছে, তো আমরা এই ফার্স্ট লাইনটা মানে বুঝলাম, তারপরে ইউজিং নেম স্পেসের মানে বুঝলাম, সি আউটটা কি জিনিস মানে বুঝলাম।
ঠিক আছে। এরপর আছে ইন্ট, মেন আর রিটার্ন জিরো। এই এই শুধু এইগুলো বাকি আছে, তাই তো? দেখ, আমি যদি এইগুলো কেটে দিই, কেটে দেওয়ার পরেও যদি রান করি, তাহলে ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম কোনো এরর দেবে না। কোনো এরর দিয়েছে এখানে? এরর দেয়নি। কেন দেয়নি? এটা মাথায় রাখবি, মেন সব থেকে প্রত্যেকটা মানে প্রত্যেকটা নয়, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইন্ট মেন। ইন্ট মেন হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? যে ফাংশনটা হচ্ছে সি প্লাস প্লাসের হোল প্রোগ্রামিংটা এখান থেকে স্টার্ট হবে। সমস্ত কিছু স্টার্টিং এই ফাংশন থেকেই শুরু হবে, ইন্ট মেন থেকেই শুরু হবে ফাংশন। যেমন হয় না, তোর হচ্ছে দাঁড়া একটা এক্সাম্পল দিচ্ছি। ধর কলেজে ঢুকছিস, কলেজে ঢোকার জন্য বিভিন্ন রাস্তা থাকে। কোনো কোনো কলেজে দুটো থাকতে পারে, কোনো কোনো কলেজে তিনটেও থাকতে পারে, কোনো কোনো কলেজে একটাও থাকতে পারে। কিন্তু এই সমস্ত কিছু সাব রাস্তা, সাব ওয়ে থাকলেও একটা মেন গেট থাকে, থাকে তো? সেখান থেকে মেনলি সমস্ত টিচার, স্টুডেন্ট, গাড়ি যত কিছু হয় হোক না কেন, এখান থেকে তোর হচ্ছে ঢোকে, ঢোকে তো? তো ঠিক তেমনই প্রোগ্রামিং, সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে তোর হচ্ছে ইন্ট মেন হচ্ছে স্টার্টিং পয়েন্ট, প্রোগ্রামিংয়ের স্টার্টিং পয়েন্ট। এইখান থেকে সমস্ত প্রোগ্রামিং শুরু হবে। এইটুকু বোঝা গেছে? জাস্ট এইটুকু মনে রাখবি, ইন্ট মেন একটা ফাংশন। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ট মেন ফাংশন থেকে সমস্ত প্রোগ্রামিং স্টার্টিং হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনলাইনে তো। এবার কলেজ থেকে বেরোনোর জন্য একটা একটা টাইমিং থাকে, ঠিক রিটার্ন জিরো ঠিক তেমনই। এই মেন ফাংশন থেকে যখন ঢুকবে এক্ষুনি কোনো পাঠাবো? মানুষ, সেই মানুষ বা কোনো প্রোগ্রামিং, তো ও আচ্ছা, ক্যাশ। রিটার্ন হয়ে যাবে। রিটার্ন জিরো মানে ওটা কিছু না, রিটার্ন জিরো না লিখলেও অন্য কিছু লিখতেও পারি, সেটা কিছু না, কিন্তু আমরা বাই ডিফল্ট জিরো দিই, ঠিক আছে? তো একবার এই মেন ফাংশন দিয়ে ঢুকলে সে প্রবেশ করলো মেন ফাংশন দিয়ে, কিন্তু বেরোবে রিটার্ন দিয়ে, রিটার্ন জিরো দিয়ে। এইটুকু বোঝা গেছে? জাস্ট এইটুকু মনে রাখবি, বেশি লজিক এখন ভাবতে যাস না। লজিক যখন তোদেরকে বোঝাবো তখন খুব সহজে বুঝতে পারবি, আরো বলবে হ্যাঁ হ্যাঁ তাহলে এইটাই হবে। যখন তোদের ফাংশন পড়াবো, ফাংশনে আরো ভালো করে বুঝতে পারবি। জাস্ট এখন বলে মনে রাখ, ইন্ট মেন হচ্ছে সি প্লাস প্লাস এর স্টার্টিং পয়েন্ট, রিটার্ন জিরো হচ্ছে এন্ডিং পয়েন্ট। ইন্ট মেনের এরিয়া কোথা থেকে হবে? এই কার্লি ব্রাসের স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পয়েন্ট, এন্ডিং ক্লোজিং ব্র্যাকেটের অবধি, এইটুকু জায়গা হচ্ছে ওর এরিয়া। আমি যদি চাই যে এখান থেকে এইটা কেটে দিই, তো তার মানে এই ব্র্যাকেট শুরু, এই ব্র্যাকেট ক্লোজ, এইটুকু জায়গা হচ্ছে ইন্ট মেনের। আর ইন্ট মেন লিখতে হয় ইন্ট মেন ফার্স্ট ব্র্যাকেট, কার্লি ব্রাসের শুরু, কার্লি ব্রাসের শেষ। এবার এর ভিতরে তুই যত কিছু, বোঝা গেল? হ্যাঁ কি না বল? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আগের অবস্থায় ফেরত চলে আসলো। এবার একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখবি। এইগুলো তো বলে দিলাম, ইন্ট মেন বলে দিলাম, রিটার্ন জিরো বললাম, সি আউট। সি আউট দিয়ে আমরা সবকিছু প্রিন্ট করতে চাইছি। যদি আমি চাই ডিসপ্লে করাতে, সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডটা ইউজ করবে, সি আউট। সি আউট ইউজ করার পর এই দুটো সিম্বল ইউজ করব। তারপরে এই ডবল কোটের মধ্যে যা লেখা আমি প্রিন্ট করতে চাইছি, বা হাত কোনো সিম্বল প্রিন্ট করতে চাইছি, তো সেইগুলোও তুই প্রিন্ট করতে পারবি, কিন্তু আমাকে এই ডবল কোটের মধ্যে লিখতে হবে সেই সিম্বলটা, বা কোনো ক্যারেক্টার, বা বলিস কোনো ওয়ার্ড বলিস, কোনো নাম্বার বলিস, ঠিক আছে? তারপরে আমরা আসবো এই সেমিকোলন। এই যে এইটাকে আমরা দিচ্ছি না বারবার, দেখ এখানে একটা পড়েছে, এখানে একটা পড়েছে, এখানে একটা পড়েছে। এটা দেওয়ার মানেটা আমি বলছি এখন। ধর তুই ইংলিশ বা বাংলায় লিখছিস, ঠিক আছে? ইংলিশ বা বাংলায় যখন লিখিস,
আমরা যখন ইংলিশে কোনো লিখি যে হাই আই অ্যাম এ বয়, আমার এখান থেকে স্টার্টিং হলো আর এখানে গিয়ে এন্ডিং হলো। এন্ডিং হওয়ার পরে আমার লাইন এখানে যদি শেষ হয়ে যায় আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিই তো স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং যেই চলে আসবে আমরা এখানে ফুল স্টপ দিই। ঠিক তেমনই আমরা যদি বাংলায় লিখি আমি হলাম ভালো, এখানে আমরা এটা দিই এন্ডিং যখন হচ্ছে। ঠিক তেমনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেখানে একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর এন্ডিং পয়েন্ট থাকে, তো যেখানে লাইন শেষ হয়ে যায় সেখানে আমরা সেমিকোলন দিই, এইটাকে বলে সেমিকোলন। দেখ আমার এইখান থেকে লাইন শুরু হয়েছে, লাইন শুরু হতে 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 আমার এইখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে যাওয়া মানে এখানে আমার লাইন শেষ হয়ে যাচ্ছে। তো আমাকে লাইন শেষ হয়ে যাওয়ার মানেটা দেখানোর জন্য বা কোথায় লাইন শেষ হচ্ছে সেই পয়েন্টটা দেখানোর জন্য আমরা সেমিকোলনটা দিই। এবার আমি যদি চাই যে এর পরে আরেকটা লাইন হবে তো সেটা তুই এখানে দিতে পারিস। ধর আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, আবার এখানে পেস্ট করে দিলাম। তার মানে হচ্ছে আমার এখানে একটা লাইন শেষ হয়ে গেল, এর পরের থেকে আরেকটা লাইন এখান থেকে শুরু হলো। তো সেমিকোলন বুঝতে পারলি? কার কার প্রবলেম আছে বল সেমিকোলন বুঝতে? কে কে পারিসনি সে বল। ঠিক আছে, তাহলে আমি এগোবো। ওকে, এগোলাম তাহলে। এবার তোদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম কালকে যে নিজের নাম, কলেজ, ডিপার্টমেন্ট হ্যানা তারা প্রিন্ট করতে, অ্যাড্রেস প্রিন্ট করতে। তো কেউ কেউ আমি দেখি না এখন হোমওয়ার্কটা তোরা কি সাবমিট করেছিস। তো সেক্ষেত্রে দেখ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমি লিখলাম যে আই এম অজয়, ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, আমি এইটুকু লিখলাম। লেখার পরে এই টার্মিনালটা এখন আউটপুটটা এখন ডিলিট করে দিই। এবার রান করলাম। রান করার পরে দেখ চলে এসছে আই এম অজয়, আই এম এ স্টুডেন্ট, আই এম ইন্ডিয়ান। ঠিক আছে, তো আমি চাইছি যে এই আই এম অজয় হলো একটা লাইনে থাকবে, তারপরের লাইনে গিয়ে আই এম এ স্টুডেন্ট হবে, তারপরের লাইনে গিয়ে আই এম ইন্ডিয়ান হবে। আমি এইটা চাইছি। তার মানেটা কি? ধর আই এম অজয় এখানে একটা লিখলাম, লেখার পরে আমি নেক্সট লাইনে চাইছি আই এম স্টুডেন্ট, তারপরের লাইনে চাইছি আই এম এ ইন্ডিয়ান। তো এইটা আমি লিখতে চাইছি। ঠিক আছে, তো কেউ কেউ হয়তো বুঝতে পারছি যে এইরকম ভাবে লিখলেও হয়তো এরকম ভাবে প্রিন্ট হবে। তো তাদেরকে দেখিয়ে দিই যে এইরকম ভাবে লিখলে কি প্রিন্ট হবে কি হবে না। দেখ এরকম ভাবে লিখলে প্রিন্ট হবে না। আই এম এ অজয়, এখানে এরর দিয়ে দিয়েছে, আই এম এ অজয় মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার, তারপরে এখানে ইন্ডিয়ান, এরা হচ্ছে না। ঠিক আছে, তো কম্পাইলার চিনতে পারছে না যে কি হয়েছে এখানে, এটা কম্পাইলার এরর দিয়ে দিয়েছে। তো এইরকম ভাবে লিখলেও পরের লাইনে আসবে না। তো কিন্তু আমি এরকম ভাবে ডিসপ্লে করাতে চাইছি, তো সেটার জন্য আমাকে কি করতে হবে বলতো? এটা একবার আগের অবস্থায় নিয়ে গেলাম। আমি চাইছি আই এম অজয়, এটার পরে একটা নেক্সট লাইনে প্রিন্ট হবে আই এম এ স্টুডেন্ট। তো সেটার জন্য আমি এখানে এই সিম্বলটা ইউজ করব। কি ইউজ করলাম? এটাকে বলে ব্যাক না ফরওয়ার্ড স্ল্যাশ, যাই হোক এই স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন ইউজ করলাম। ঠিক আছে, ব্যাক স্ল্যাশ এন ইউজ করলাম, দেখবি আই এম অজয়, তার পরের লাইনে আই এম স্টুডেন্ট, আই এম ইন্ডিয়ান প্রিন্ট হবে। দেখ আই এম অজয়, তার পরের লাইনে আই এম
স্টুডেন্ট, আই এম ইন্ডিয়ান। বুঝতে পারলি তার মানেটা কি? আমি এই আই অ্যাম অজয় তারপরে যদি যেই পজিশনে আমি এই সিম্বলটা দেব, এই দুটো সিম্বল একসাথে যে পজিশনে দেবো সেই পজিশন থেকে নেক্সট লাইন শুরু হয়ে যাবে। আমি যদি চাই এবার আই এম স্টুডেন্টের পরে নেক্সট লাইনে আই এম ইন্ডিয়ান হতে, ইন্ডিয়ান প্রিন্ট হতে, তো আমি এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। এবার রান করছি, দেখ পরপর নেক্সট লাইনে চলে আসবে। দেখ আই এম অজয়, আই এম এ স্টুডেন্ট, আই এম এ ইন্ডিয়ান। বুঝতে পারলি? তো এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ বলে। আর ব্যাকস্ল্যাশের কাজ হচ্ছে নেক্সট লাইন ক্রিয়েট করা, কোনো ক্যারেক্টারকে নেক্সট লাইনে নিয়ে যাওয়া। এটা নোট ডাউন করে রাখবি, মনে রাখবি। নেক্সট লাইনের জন্য ব্যাকস্ল্যাশ ইউজ করব। ওকে, আরেকটা তোদের শর্টকাট বলে দিই, আমি এখানে যে আউটপুটটা এইখানে নিচে দেখতে পাচ্ছি, কারো যদি অসুবিধা হয় তাহলে তুই এইটা না এইখানে নিয়ে যেতে পারিস। দেখ টার্মিনালে আউটপুট আসছে, তো এইটা ক্লিক করে ধরে এইখানে নিয়ে গিয়ে এখানে ড্রপ ডাউন করতে পারিস। তার ফলে কি হবে, এইখানে যখন রান করব আউটপুটটা এই এই সাইডে চলে আসবে। এটা বেশ প্রোগ্রামারদের সহজ একটা উপায়। এখানে ডাইরেক্ট ডিলিট করে আবার রান বাটনে ক্লিক করবি, আবার আউটপুট এখানে আসবে, আর তুই এখানে কোড করতে পারবি। বুঝতে পারলি? আবার দেখাচ্ছি, দেখ এখানে টার্মিনাল ছিল, কোথায় গেল? হ্যাঁ, এখানে টার্মিনাল ছিল, এই টার্মিনালে ক্লিক করে চেপে ধরে এরকম নিয়ে গিয়ে এই ধারে একটা বক্সে ড্রপ ডাউন করে দিবি, তাহলে এরকম চলে আসবে। ওকে, তো আমরা এবার ফিরে আসি। ব্যাকস্ল্যাশ হয়ে গেল, নেক্সট লাইনের জন্য ইউজ করব। এবার নেক্সট লাইনের জন্য আমি আরেকটা ইউজ করতে পারি কিওয়ার্ড, সেটা হচ্ছে ইন্ডেল। কিওয়ার্ডটা হচ্ছে ইএনডিএল। ইএনডিএল ইউজ করে আমরা নেক্সট লাইন আনতে পারবো কোনো ক্যারেক্টারকে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, দেখ সিওইউটি এখানে পেস্ট করে দিলাম। তারপরে আবার নিচের লাইনে লিখলাম সি আউট আই এম ইন্ডিয়ানটা কাট করলাম, এখানে পেস্ট করে এটা করে দিলাম। ব্যাকস্ল্যাশটা এখন এখান থেকে উড়িয়ে দিলাম। ঠিক আছে, এইটা করলাম। তো এইটা করলে আমাকে কি আউটপুট দেবে তোদের দেখাচ্ছি। দেখ আউটপুট সেম লাইনে দেবে। দেখ আই এম অজয়, আই এম স্টুডেন্ট, আই এম ইন্ডিয়ান। তো আমি যদি চাই এবার নেক্সট লাইনে করার জন্য এইখানে আমাকে কি করতে হবে, এখানে আবার একই সিম্বল দিতে হবে, এখানে লিখতে হবে ইন্ডেল। কি লিখতে হবে? ইন্ডেল। এবার আমি যদি এইখানে চাই, এখানেও পেস্ট করে কপি করে পেস্ট করে দিলাম। তার মানে কি ইন্ড লাইন, ইএনডি ইন্ড, আর এল ফর লাইন। তার মানে এইখানে আমার লাইন শেষ হয়ে যাবে, লাইন শেষ হয়ে গেলে নতুন লাইন এখান থেকে শুরু হয়ে আবার ইন্ডেল পেলে ইন্ডেল লাইন শেষ হয়ে যাবে, আবার এখান থেকে শুরু হবে, আবার যদি ইন্ডেল পাই লাইন শেষ করে নিচের লাইন থেকে শুরু করবো। দেখ এটা রান করছি, একদম পারফেক্ট এসছে। আই এম অজয়, আই এম স্টুডেন্ট, আই এম ইন্ডিয়ান। ওকে, তো আমরা কি কি দেখালাম? আমরা দেখালাম যে নেক্সট লাইনের জন্য আমরা এই দুটো কিওয়ার্ড ইউজ করতে পারি, ব্যাকস্ল্যাশ এন, আর একটা কি ইউজ করতে পারি, আর একটা ইউজ করতে পারি ইএনডিএল, ইন্ড লাইন। এই কিওয়ার্ড দুটো, এই কিওয়ার্ডটা আর এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে, সি প্লাস প্লাসে বোঝা তোর গেল? সি প্লাস প্লাসে এন্ডেল ইউজ করতে পারিস, কিন্তু তোর সিতে যখন সি ল্যাঙ্গুয়েজে দেখবি এন্ডেল ইউজ করতে পারবি না, সেখানে শুধু ওই ব্ল্যাক স্ল্যাশ এন্ডে ইউজ হয়, যারা যারা করেছিস সি। ঠিক আছে, বোঝা গেল তো? হুম হুম। এবার আরেকটা জিনিস শেখাবো তোকে।
তোদেরকে একটা জিনিস শেখাবো। ধর আমরা একটা লাইন লিখি, আমরা যখন ধর এখানেই দেখাচ্ছি। ধর আমি একটা লাইন লিখলাম আই অ্যাম এ বয়, ঠিক আছে, বা একটা লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে। আমি চাইছি তারপর লিখলাম ধর আই অ্যাম ফ্রম কলকাতা, ঠিক আছে। আমি চাইছি যে আই অ্যাম স্টুডেন্টটা ভুল লিখে ফেলেছি, ঠিক আছে, আই অ্যাম স্টুডেন্টটা ভুল লিখে ফেলেছি। তো সেক্ষেত্রে আমি এই লাইনটা কেটে দিতে চাইছি, এই লাইনটা আমি কেটে দিতে চাইছি। তো আমি যদি খাতা কলমে লিখি, ঠিক আছে, পেন পেপারে লিখি, তো আমি সোজাসুজি কেটে দিতে পারবো এরকম ভাবে। কিন্তু আমি যদি প্রোগ্রামিং এ লিখি সেক্ষেত্রে তো আমাকে আর কেটে দিতে দেওয়া যাবে না বা দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এইটাকে কমেন্ট আউট করে দিতে পারি। কমেন্ট আউট মানে আমি চাইছি আই অ্যাম অজয় এই লাইনটা প্রোগ্রামিং এ থাকবে, বাট যেন আউটপুটে সেটা না দেখায়, সেটাকে আমরা কমেন্ট আউট করব। যে লাইনটা আমরা আউটপুটে চাইছি না সেটাকে আমরা কমেন্ট আউট করব। কি করে কমেন্ট আউট করতে হয়, সেটার জন্য আমাকে ইউজ করতে হয় ব্যাকস্ল্যাশ, ডবল ব্যাকস্ল্যাশ। এটা ব্যাকস্ল্যাশ বলে না ফরওয়ার্ড স্ল্যাশ বলে? ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ, তাহলে এই দুটো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয়। কি করে, ধর এই লাইনটা আমি চাইছি যে কমেন্ট আউট করব, সেক্ষেত্রে আমাকে এই লাইনের আগে কার্সারটা নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ মেরে দিতে হবে। দেখ আমার এই লাইনটা পুরো হাইড হয়ে গেছে একটা ডিফারেন্স কালারে। এবার যদি আমি এটা রান করি, আমার আউটপুট এসছে এই দুটো লাইন, আই অ্যাম এ স্টুডেন্ট, আই এম ইন্ডিয়ান। আই অ্যাম এ অজয় হচ্ছে না প্রিন্ট। তাহলে বুঝতে পারলি কি করে কমেন্ট আউট করতে হয়, আর কমেন্ট আউটের মানেটা কি, কেন করব কমেন্ট আউট। কমেন্ট আউট করতে গেলে আমাকে এই লাইনের লাস্ট গিয়ে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ মেরে দিতে হবে। আবার যদি চাইছি যে এটা কমেন্ট আউট আমি তুলে দেবো, সেক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ দুটো কেটে দিবি, অটোমেটিক হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এবার ভিএস কোডের একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি কি করে এটা কমেন্ট আউট করবি। দেখ ভিএস কোডের শর্ট ট্রিক হচ্ছে, এই যে লাইনটা আমি কমেন্ট আউট করতে চাইছি, তো এই লাইনের যে কোনো একটা পজিশনে তুই মাউস নিয়ে যাবি, যে কোনো একটা পজিশনে মাউস নিয়ে গেলি। ধর আমি এই পজিশনে মাউস আনলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড ওই স্ল্যাশটা ক্লিক করবি, অটোমেটিক কমেন্ট হয়ে যাবে, ফরওয়ার্ড স্ল্যাশ। আবার দেখাচ্ছি, যে কোনো একটা পজিশনে তুই কার্সার নিয়ে যা, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশ, কমেন্ট আউট হয়ে গেছে। আর একটা দেখা পুরোটা আবার সিলেক্ট যদি করে দেখা, পুরোটা সিলেক্ট করে। আবার যদি আমি কমেন্ট আউট রিমুভ করতে চাইছি, কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ আবার ক্লিক করবি, কমেন্ট আউট উঠে যাবে। আর একটা উপায় হচ্ছে এইটাকে সিলেক্ট করলি, পুরো লাইনটা সিলেক্ট করলি, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে। আবার যদি চাইছি যেটা রিমুভ করতে, কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, রিমুভ হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমরা ভিএস কোডে এই শর্ট ট্রিকগুলো ইউজ করব। আর ভিএস কোড ইউজ করলে খুবই সহজ আর অনেক শর্ট ট্রিক আমরা ইউজ করতে পারি, সেই জন্য আমরা ভিএস কোডটাই চুজ করেছি কোড এডিটর হিসেবে। তো আজকে কি কি শেখালাম, আজকে শেখালাম বয়লার প্লেট হেডার ফাইলে, আর নেক্সট লাইনের জন্য, আর কমেন্ট আউটের জন্য, আর এন্ডেল শেখালাম। আর কি আছে, হ্যাঁ কয়েকটা কিওয়ার্ড তোরা জেনে নে। সি প্লাস প্লাসে অনেকগুলো কিওয়ার্ড থাকে, এই কিওয়ার্ডগুলো কাজে তোর হচ্ছে
আমরা কাজে লাগাবো। মনে রাখবি জাস্ট যে কিওয়ার্ডগুলো কি কি। সি প্লাস প্লাসে দেখ এএসএম একটা কিওয়ার্ড, ডাবল একটা কিওয়ার্ড, নিউ একটা কিওয়ার্ড, সুইচ একটা কিওয়ার্ড। এইগুলো জাস্ট মুখস্থ করতে হবে না, বাট জেনে রাখ যে এই সি প্লাস প্লাসে এই কিওয়ার্ডগুলো রয়েছে। আর এই কিওয়ার্ডগুলো জেনে রাখবো কেন সেটা আমি পরে বলছি, আগে দেখিয়ে দিই কিওয়ার্ডগুলো কি কি। অটো, এলস, অপারেটর, টেমপ্লেট, ব্রেক, ইনাম, প্রাইভেট, ডিস, কেস, এক্সট্রিম, ট্রাই, থ্রো, পাবলিক, ফ্লোট, ক্যাশ। এইগুলো অনেক কিওয়ার্ড রয়েছে। তো চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারিস, নাহলে অনলাইন থেকে সার্চ করতে পারিস যে সি প্লাস প্লাস কিওয়ার্ড, তোকে অনেকগুলো লিস্ট দেবে, সেইগুলো তুই স্ক্রিনশট মেরে রাখতে পারিস বা নোট ডাউন করে রাখতে পারিস। ওকে, আর নাহলে এখান থেকে তোরা স্ক্রিনশট মেরে নে। তো এই কিওয়ার্ডগুলো আমরা জানলাম কেন? এই কিওয়ার্ডগুলো জানলাম কারণ এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করে সি প্লাস প্লাস শিখবো। আর এই কিওয়ার্ডগুলো কোন জায়গায় ইউজ হবে আর কোন জায়গায় ইউজ হবে না বা করতে পারবো না, সেটা আমরা প্রোগ্রামিং শিখতে শিখতে বলে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আর একটা জিনিস, না এখানে দরকার নেই, ঠিক আছে। কিওয়ার্ড হলো সি আউট। সি আউট আমরা কেন ইউজ করলাম জানিস তো? এবার আমরা সিআইএন সম্পর্কে জানবো। সিআইএন কি? ধর আমি চাইছিলাম যে হ্যালো এই লেখাটা ডিসপ্লে করাতে। তো এই লেখাটা ডিসপ্লে করার জন্য আমরা ইউজ করতাম সি আউট, তাই তো? এবার আমি চাইছি ইউজার থেকে কোনো কিছু ইনপুট দেবে, যেমন তুই এতে দেখেছিস একটা ফল কাটা বা জুসার রয়েছে, জুসারে তুই ফল দিচ্ছিস, এখান থেকে জুস হয়ে বেরোচ্ছে, ঠিক আছে? তো ইউজার কোনো কিছু দিচ্ছে, সেটা একটা আউটপুটে দেখাচ্ছে। এটা হচ্ছে তো। তো সেটার জন্য আমরা ইউজার ইনপুট নেওয়ার জন্য সিআইএন ইউজ করব। সেটার কাজ কি? সেটার কাজ ধর আমরা আগে হ্যালো হ্যালো ওখানে সি আউটে দিচ্ছিলাম আর প্রিন্ট করে দিচ্ছিল সি আউট। আমি চাইছি যে হ্যালোটা তুই কিবোর্ড থেকে ইনপুট হিসেবে দিবি, কিবোর্ড থেকে। ঠিক আছে, এখানে কিবোর্ড রইলো, কিবোর্ড থেকে তুই ইনপুট হিসেবে দিবি, সেই ইনপুটটা তোকে প্রিন্ট আউট করে দেবে। কিরকম ভাবে? এইগুলো আপাতত ডিলিট করলাম। ধর কোনো কিছু একটা লিখলাম, এটা কি লিখছি বুঝতে পারবি না, আমি পরে বোঝাচ্ছি এটা। দেখ কি লিখলাম, ইন্ট এ। এটা কি লিখেছি পরে বোঝাচ্ছি, আগে সিইনটা কাজ কি? সিইন লিখতে হয় সিআইএন এর এর উল্টোটা। সি আউটে কি লিখলাম, লিখছিলাম এইটা লিখছিলাম, তার বিপরীত লিখছি সিএন এর ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে এ দিচ্ছি, তারপরে কোলন দিচ্ছি, সেমিকোলন, তারপরে সি আউট দিয়ে এটাকে প্রিন্ট করছি। দেখ সিএন এর কাজটা কি, দেখ আমার মাউসটা এখানে কার্সার হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি যদি চাই যে 2, ঠিক আছে, যদি এন্টার মারি, দেখ প্রিন্ট আউট হচ্ছে 2। আবার রান করলাম, এটার মানে হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছে প্রোগ্রাম সি প্লাস প্লাস। আমি যদি 8 এন্টার করি কিবোর্ড থেকে, আউটপুট দেখ 8 হচ্ছে। বুঝতে পারলি? এটা ইনপুট, এটা আউটপুট। সিএন এর কাজ হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়া, সি আউটের কাজ হচ্ছে কোনো কিছু আউটপুটে দেওয়া। বুঝতে পারলি? মানে স্ক্যানএফ এর বদলে এখানে সি ইউজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, সি যারা যারা শিখেছে সেখানে আমরা স্ক্যানএফ ইউজ করতাম, আর সি প্লাস প্লাসে সেটা সিআইএন ইউজ হচ্ছে। ওকে, সি আউট সিআইএন বুঝে গেলি? দেখ ইন মানে হচ্ছে ইনপুট, সি আউটের দেখ আউট আছে, আউট মানে হচ্ছে আউটপুট। ইন মানে আমি ইনপুট নিচ্ছি, আর সি আউটের আউট মানে হচ্ছে আউটপুট করছি। যেমন সেখানে ছিল প্রিন্ট এফ, তাহলে কি প্রিন্ট করো
কিছু সামথিং, স্ক্যানে মানে কি স্ক্যান করো সামথিং, সেরকমই হচ্ছে জিনিসটা। এবার দেখ, আরো একটা জিনিস দেখাচ্ছি তোদেরকে, বোঝাচ্ছি নতুন একটা জিনিস। আমি ধর চাইছি সি আউট প্রিন্ট করতে কোনো কিছু, যে 1+3, এটা আমি প্রিন্ট করতে চাইছি। 1+3 প্রিন্ট করলে কত আউটপুট আসবে কেউ বলতো? এখানে আউটপুট 1+3 আসবে। বাকিরা? যদি ডবল ইনভার্টেড কমাটা না থাকতো তাহলে 4 আসতো। বাকিরা বল কত আসতে পারে এটার আউটপুট? এটার আউটপুট কত আসবে? ঠিক আছে, আমি রান করে দেখাচ্ছি। 1+3। দেখ আউটপুট কত এসছে, 1+3 এসছে। ঠিক আছে, আমি কি বলেছিলাম, সি আউটকে যেটা দিবি সেটাই ও প্রিন্ট করবে। সি আউটকে আমি জাস্ট এইটাই দিয়েছি, ও এইটাই প্রিন্ট করে দিয়েছি হুবহু, যেমন জেরক্স করে রে, তুই জেরক্স মেশিনে যা দিবি ও জেরক্স করে বার করে দেবে, বুঝতে পারলি? তো সি আউটের কাজ হচ্ছে প্রিন্ট করা, তুই যা কিছু দিবি ও সেটাই প্রিন্ট করে দেবে। এবার আমি যদি এই ডবল কোটেশনটা তুলে দিই, এবার বল আউটপুট কি আসবে? 4। 4 আসবে। সঞ্জয় বাদ দিয়ে বল, সঞ্জয় বাদ দিয়ে বল। 4 আসবে। 4। কে আছে এখানে আর? রিম্পা বল তো। রিদম বল, রিদম। 4 আসবে। ওকে, দেখা যাক কত আউটপুট আছে। সে কত আসে, কত? 4, একদম কারেক্ট। কেন এলো এবার বোঝা, যে যে বলেছে 4 সেই বোঝাবে। কে বলছিল? কারণ ডবল কোটেশনের মধ্যে যেটা লেখা হয় সেটা মানে স্ট্রিং কনস্ট্যান্ট হিসেবে লেখা হয়, মানে যা লেখা হয় সেটাই প্রিন্ট করে দেয়। কিন্তু ডবল কোটেশন বাদ দিয়ে যখন লেখা হবে তখন সেটা মানে যে প্রসেসিং হয়ে যে অ্যান্সারটা যেটা হবে মেন সেইটা প্রিন্ট করবে সি আউটের ক্ষেত্রে। সঞ্জয়? ডবল কোটেশনের মধ্যে থাকলে সেটাকে স্ট্রিং মানে স্ট্রিং হিসেবে ডিফাইন করা হয়, মানে যেটা থাকে সেটাই স্ট্রিংটা কি জিনিস? হোয়াট ইজ স্ট্রিং? সবুজ? একটা কেন এলো সেটা বল, তুই কেন এলো সেটা বল। মানে অপারেটর ইউজ করেছি ওর জন্য। ঠিক আছে, হুম, এটা হচ্ছে আমার একটা মেশিন। ঠিক আছে, এখানে আমি যা কিছু দেব, ঠিক আছে, হাতি হোক, ঘোড়া হোক, হ্যানা ত্যানা যা কিছু আমি এখানে দেব, এই মেশিনটা আমাকে কি করবে? প্রিন্ট আউট করে দেবে, সেম টু সেম, সেম টু সেম প্রিন্ট আউট করে দেবে। তার আমি যদি এক্স দিলাম এখানে, ও এখানে প্রিন্ট আউটপুট দেবে এক্স। ঠিক আছে, তো এই মেশিনটার নাম আমরা তাহলে বুঝতে পারছি এই মেশিনটা কি। মেশিনটার নাম হচ্ছে সি আউট। সি আউট এরকম ভাবে লিখতে হয়। ওকে, তো এই মেশিনটাকে আমি যা কিছু দেবো প্রিন্ট করে দেবে। কিন্তু এই মেশিনটার একটা রুল আছে। কি রুল? মেশিনটার রুল হচ্ছে আমি সেম টু সেম প্রিন্ট করব যদি আমাকে ইনপুট হিসেবে কোনো কিছু ডবল কোটেশনের মধ্যে দিতে হয়, দেয়। আমি যদি ডবল কোটেশনের মধ্যে লিখি হাতি, ও প্রিন্ট করে দেবে হাতি। ওকে, আমি যদি ডবল কোটেশনের মধ্যে লিখি মুরগি, ও ঠিক প্রিন্ট করে দেবে মুরগি। ওকে, তো এটা রুল মানে হচ্ছে এই ডবল কোটেশনের মধ্যে রেখে, এই যে ডবল কোটেশনের মধ্যে রেখে আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, এই ডবল কোটেশনের মধ্যে যা রয়েছে সেটাইও আউটপুটে দেবে।
ডবল কোটেশনের মধ্যে যদি এক্স দিই তো আউটপুট হিসেবে এক্স দেবে। ডবল কোটেশনের মধ্যে যদি দিই 1+2, আউটপুট হিসেবে দেবে 1+2। ডবল কোটেশনের মধ্যে যদি দিই যে এক্স প্লাস ওয়াই, আউটপুট হিসেবে দেবে এক্স প্লাস ওয়াই। ওকে, এবার আমি তোদেরকে বললাম যে ডবল কোটেশনে বাদ দিয়ে যদি আমি কিছু দিই, এটা হচ্ছে সিআইএন এর মেশিন, এই সি আউটের মেশিন, ঠিক আছে। এখানে আমি চাইছি ডবল কোটেশন ছাড়াই কোনো কিছু ইনপুট দিতে। ডবল কোটেশন ছাড়া আমি যদি দিই যে এক্স ইনপুট, ও আমাকে এক্স ইনপুট নেবে না, এরর দেবে। কেন দেবে দেখিয়ে দিই তোদেরকে কেন দেবে। আমি যদি এখানে ডবল কোটেশনে এক্স দিই, ডবল কোটেশন দিয়ে যদি এক্স দিই, আউটপুট তোদেরকে দেখিয়ে দিচ্ছি, আউটপুট এক্স দিয়েছে। এবার যদি আমি এটাকে উইদাউট ডবল কোটেশনে দিই, উইদাউট যদি ডবল কোটেশনে দিই, রান করলাম, দেখ কার্সার দেখিয়ে দিয়েছে এখানে কম্পাইলার কি বলেছে, এরর এক্স ওয়াজ নট ডিক্লেয়ার, দিস ইজ স্কোপ। ঠিক আছে, আমাকে বলছে এই এক্সটা ডিক্লেয়ার নেই। কম্পাইলার আমাকে বলছে এই যে এক্সটা আমি দিয়েছি, এই এক্সটার মানেটা কি আমি বুঝতে পারছি না। বুঝতে পারলি? তার মানে বলতে চাইছে সি আউট যে একটা ফাংশন বা ফাংশনালিটি, এই সি আউট একটা মেশিন যেটা হচ্ছে মিনিংফুল কোনো কিছু সাপোর্ট করবে। আর যদি তুমি মিনিংফুল যদি ছাড়া যদি কোনো কিছু সাপোর্ট করাতে চাও, সেক্ষেত্রে ডবল কোটেশন ইউজ করো। ডবল কোটেশন ইউজ করলে তোমাকে আর কিছুই মিনিংফুল আমাকে লাগবে না। এই ডবল কোটেশন ইউজ করলে তুমি ডবল কোটেশনের মধ্যে যা দেবে আমি সেইগুলোই আউটপুট হিসেবে প্রিন্ট করব। বুঝতে পারলি? এবার দেখ আমি যখন এখানে এক্স দিয়েছিলাম, কম্পাইলার বলছে এই এক্সটা কোথাও আমি চিনি না, এক্সটা কে, এক্সটার নাম কি, এক্সটার বাড়ি কোথায় আমি কিছু চিনি না, তো আমি একে কেন আমি প্রিন্ট করব। এবার যদি এক্সটা যদি ডবল কোটেশনের মধ্যে যদি বাইন্ড করে দেওয়া হয়, এখানে এক্স পাঠালাম ডবল কোটেশনে, ডবল কোটেশন দিয়ে যদি সি আউটে প্রিন্ট করতে বললাম, ও বলছে ও ডবল কোটেশন আছে, ঠিক আছে আমি এটাকে প্রিন্ট করে দিই, যেটা দিয়েছে সেটাকে প্রিন্ট করবো। এখানে এক্স পেয়েছি, ডবল কোটেশন, আমি এক্সটাকে প্রিন্ট করব। তার মানে এই যে সি আউট শুধুমাত্র ডবল কোটেশনে যা পাবে, এই বক্সে ডবল কোটেশনের মধ্যে এখানে যা পাবে ও ঠিক সেটাই প্রিন্ট করবে। এই ডবল কোটেশন ছাড়া যা তুই প্রিন্ট করতে চাইছিস, এনিথিং যদি প্রিন্ট করতে চাস উইদাউট ডবল কোটেশন, তার মিনিংফুল হতে হবে। বল কার প্রবলেম আছে এবার বল। প্রবলেম আছে কারোর? নেই তাই তো, ঠিক আছে। এবার ধরে নে আমি এখানে 1+3 ডবল কোটেশনের মধ্যে ইনপুট দিয়েছি সি আউটে, আউটপুট আমাকে কি প্রিন্ট করবে, 1+3 প্রিন্ট করবে, কারণ ও দেখছে ডবল কোটেশনের মধ্যে আমি কি পেয়েছি 1+3। ও আচ্ছা, তাহলে আমি 1+3ই আউটপুট দিয়ে দেবো প্রিন্ট করতে। বুঝতে পারলি? এবার আমি যদি এই ডবল কোটেশন ছাড়া যদি সি আউটে ইনপুট দিই, সি আউট মেশিনটাতে, তাহলে ও দেখছে 1,
প্লাস 3 এর কোনো মিনিং আছে? বলে হ্যাঁ আছে তো। 1 কে যদি আমি বাইনারি রিপ্রেজেন্ট করি তাহলে কিছু একটা মিনিং হবে 0 0 1 বা কিছু একটা হতে পারে। 3 তেও হতে পারে 0 1 1 1 বা সামথিং কিছু একটা হতে পারে। তো এইটা বাইনারিতে কনভার্ট করবে, 3টাকে বাইনারিতে কনভার্ট করবে, তারপরে এদের মধ্যে অ্যাডিশন হবে। অ্যাডিশন হওয়ার পরে যে আউটপুটটা হবে 0 1 1 0 বা সামথিং কিছু একটা আউটপুট হলো, সেটা ও কি করবে এখানে আউটপুট হিসেবে এর ডেসিমেল নাম্বার কি হবে 4, তো সেই আউটপুটটা এখানে দিয়ে দেবে 4। কার প্রবলেম আছে? এইটুকু বুঝতে কার প্রবলেম আছে? হ্যালো, ঘুমিয়ে পড়লি নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে, প্রবলেম নেই। রিদম, কিরে হালদার, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার যারা তোরা নাম্বার সিস্টেম জানিস না, ঠিক আছে, আমি হয়তো এখানে ভুলভাল নাম্বার সিস্টেম করছি। নাম্বার সিস্টেম মানে বলছি, নাম্বার সিস্টেম মানে তারা ইউটিউব থেকে একবার নাম্বার সিস্টেমটা পড়ে নিবি। নাম্বার সিস্টেম মানে ধর আমি এখানে ডেসিমেলে লিখলাম, ডেসিমেল নাম্বার সিস্টেম হয় 1 থেকে 9 অবধি, আর বাইনারি নাম্বার সিস্টেম হয় 0 আর 1। ওকে, তো এটাকে ধর আমি যদি ডেসিমেল লিখলাম 2, তো সেটাতে বাইনারিতে কনভার্ট করা যায়, 0 আর 1-এ কনভার্ট করা যায়। যদি লিখিস 3, তো সেটাকেও 0 আর 1 দিয়ে কনভার্ট করা যায়। তো এইটাকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট কি করে করতে হয়, বা ডেসিমেল 1 হলে তার বাইনারি নাম্বার কত হবে, ডেসিমেল 9 হলে তার বাইনারি নাম্বার কত হবে, সেটা একবার ইউটিউব থেকে তোরা শিখে নিবি। আমি এখানে জাস্ট একবার বোঝানোর জন্য একদম মানে আলতু ফালতু একটা বাইনারি সিস্টেম এক্সাম্পল একটা দেখালাম, যে 1 এর বাইনারি সিস্টেম এত হয়, 3 এর বাইনারি সিস্টেম এত হয়, এদের অ্যাডিশন করলে এত এত হয়। অ্যাকচুয়ালি এটা কারেক্ট হয়েছে কি না হয়েছে আমি এখানে বলবো না যে এটা কারেক্ট হয়েছে কি না হয়েছে। এটা তোদের তোর হচ্ছে বোঝানোর জন্য আর কি এরকম বললাম, যে এক্সাম্পল দিলাম যে এইটা এরকম বাইনারি সিস্টেমে কনভার্ট হয়, 3টা এরকম কনভার্ট হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 1 এর বাইনারি সিস্টেম হচ্ছে, বলবে দেখ সবুজ বল 1 এর বাইনারি সিস্টেম কত, বাইনারি নাম্বার কত? 0 0 0 1। 3 এর 3 এর হচ্ছে 0 0 1 0। okay, 0 0 এবার 1 1 1 1 0 0 1 1। তো সবুজ হচ্ছে 5th সেমিস্টার স্টুডেন্ট, সে বাইনারি নাম্বার জানে, তো সেই জন্য বলতে পারছে। যারা যারা জানিস না তাদেরকে বলবো ইউটিউব থেকে জেনে নিতে, তাদের সুবিধা হবে। ওকে, তো এবার এইখানে দেখ 4টে ডিজিট হয়, ঠিক আছে, 4 ডিজিটের মধ্যে এবার এদের মধ্যে অ্যাডিশন হয়। অ্যাডিশন হওয়ার পরে এটা মনে হয় যে 0, বল অ্যাডিশন কি হবে সবুজ? তবে তোর হচ্ছে 0 1 0 0। 0 1 0 0, আরে না 0, তোর হচ্ছে 1 আর হচ্ছে 3 এর অ্যাডিশন করছি, 1 আর হ্যাঁ 3 এর অ্যাডিশন করছি, তাহলে তো 4 হবে। তাহলে 0 হ্যাঁ 1 0 0 0 মানে হচ্ছে 4 হবে। 0 1 0 0, হ্যাঁ, এটা হচ্ছে 4-এর বাইনারি। 4 এর বাইনারি। ওকে, তো প্রথমে একটাকে বাইনারি নাম্বারে ভাঙবে, 3টাকেও বাইনারি নাম্বারে কনভার্ট করবে, তাদের মধ্যে অ্যাডিশন হবে। অ্যাডিশন হওয়ার পরে এই বাইনারি সিস্টেমটা বাইনারি নাম্বারে কনভার্ট হবে, সেইটার যে ডেসিমেল নাম্বারটা সেটা কম্পাইলার আমাদেরকে আউটপুট হিসেবে দেবে। এখানে অনেক থিওরিক্যাল ব্যাপার রয়েছে, থিওরিটিক্যাল। ঠিক আছে, তো এটা বুঝতে পারলি। তো আমরা কি বোঝাচ্ছিলাম, সি আউট হচ্ছে মিনিংফুল জিনিস ছাড়া প্রিন্ট আউট করবে না, তাকে প্রিন্ট করার জন্য মিনিংফুল জিনিসই দিতে হবে ইনপুট হিসেবে। তার ফলে আমরা এক্স যখন দিয়েছিলাম উইদাউট
ডবল কোটেশন সে প্রিন্ট করতে পারিনি, সে বলেছিল এক্সটাকে চিনি না। যখন আমরা এই ডবল কোটেশনে দিয়েছিলাম তো হুবাহু সে প্রিন্ট আউট করে দিয়েছিল এক্স। ওকে, তারপর আমি যখন 3 আর 1 কে যোগ 1+3 লিখেছিলাম উইদাউট ডবল কোটেশন, তখন সে তাদের যোগফল প্রিন্ট করেছিল। বাট আমি যদি তাদেরকে যদি ডবল কোটেশনের মধ্যে 3 আর 1 যদি দিই, তাহলে সে 3 আর 1 কে প্রিন্ট করে দেবে, 4 প্রিন্ট করবে না। বল কে কে প্রবলেম আছে, বা এইটুকুতে কার কার বোঝার প্রবলেম আছে আমাকে এবার বল। তাড়াতাড়ি বল। নেই তো? না। রিম্পার আছে, সৌভিক আছে? না। গেস করে যাই। আমরা এক্স কে দিয়েছিলাম, এক্স বলছে নট ডিক্লেয়ার, ঠিক আছে। এক্স কে যদি আমি ডবল কোটেশনে প্রিন্ট করি, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, এক্সটাকে প্রিন্ট করলো। এবার যদি আমি 1+3 প্রিন্ট করি, 4 দিয়ে দিল। এবার যদি এই 1+3টাকে যদি আমি ডবল কোটেশনে লিখি, দিয়ে যদি প্রিন্ট করতে চাই, 1+3ই দিয়ে দিল। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি? এরপরে আমি ধর একটা মিনি ক্যালকুলেটর বানাতে চাইছি, ঠিক আছে। মিনি ক্যালকুলেটর বানাতে গেলে ধর এখানে 1+3 লিখলাম, এখানে ওটা হোমওয়ার্ক দিয়ে দিবি, ইকুয়াল, ওটা হোমওয়ার্ক দিয়ে দিবি, কিছু ছেলে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, 1+3 লিখলাম, তারপরে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা এইখানে 1+3, ঠিক তেমন ভাবে এখানে যদি মাইনাস করতে চাই, এখানে মাইনাস করে দিলাম। এবার এটা আমি যদি রান করি, দেখ 1+3 = 4 একসাথে লেগে গেছে গায়ে, আর 1 - 3 হচ্ছে -2। আমি যদি এটাকে নেক্সট লাইনে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হয় বলেছিলাম বল একজন? এন্ড লাইন লিখতে হবে। ওকে, নেক্সট লাইনের জন্য এন্ড লাইন লিখতে হবে ইন্ডেল। এবার আমি যদি রান করি, স্ট্রাকচার ওয়াইজ একটা প্রিন্ট হবে। দেখ 1+3 = 4, 1 - 3 = -2। ওকে, তো এরকম ভাবে একটা হোমওয়ার্ক থাকবে তোদের, তোরা একটা মিনি ক্যালকুলেটর বানাবি, ঠিক আছে। আমি এখানে দেখিয়ে দিলাম যোগ আর বিয়োগের, বাকি যেগুলো রয়েছে সব তোরা বানাবি ক্যালকুলেটরে যা যা থাকে, পসিবলি যেগুলো করা যাবে সেগুলো করবি। ওকে, আর একটা কথা বলে দিই, আমরা সি আউট দিয়ে নর্মালটা তুলে দিলাম। নর্মাল একটা জিনিস প্রিন্ট করার জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আমি যদি চাইছি যে এই একটা সি আউটে অনেক কিছু প্রিন্ট করতে, সেক্ষেত্রে এই সিম্বলটা বারবার লিখতে পারবো আমরা। বারবার কোনো কিওয়ার্ড যদি ইউজ করতে চাই, তো এই সিম্বলটা আমরা বারবার লিখতে পারবো, আনলিমিটেড লিখতে পারবো। দেখ, এইটা একটা কিওয়ার্ডের জন্য লেখা হলো, আরেকটা কিছু লেখার জন্য আমি এখানে লিখলাম, আবার এইটা আরেকটার জন্য লিখতে পারবো। আবার এইটা আবার আরেকটার জন্য লিখতে পারবো, HELLO। আবার এইটা আমি আরেকটার জন্য লিখতে পারবো। দেখ, এটা হচ্ছে একটা লেখা, এটা হচ্ছে আরেকটা লেখা, এটা হচ্ছে আরেকটা লেখা, এটা হচ্ছে আরেকটা লেখা, এটা হচ্ছে আরেকটা লেখা। তো এই প্রত্যেকটা লেখাকে সেপারেট করার জন্য আমাদের এই সিম্বলটা ইউজ করতে হয়। দেখ, আমি রান করলাম, কোনো এরর আসবে না।
এসছে কি এরর? ফার্স্টে কি ছিল, 1+3 ইকুয়াল টু ছিল, 1+3 ইকুয়াল টু, তারপরে কি আছে জিটি ট্রিপল জি, জিটি ট্রিপল জি, তারপর কি আছে 1+5, 1+5, তারপরে একটা স্পেস আছে হ্যালো, দেখ হ্যালো, তারপর ইনলাইন, এখান থেকে কার্সার নেমে চলে এসছে। এখানে দেখ আমি স্পেস দিয়েছি বলে এখানে স্পেস নিয়ে নিয়েছে, এখানে আমি স্পেস দিয়েছিলাম বলে এখানে স্পেস নিয়ে নিয়েছে, এখানে স্পেস রয়েছে বলে এখানে স্পেস নিয়ে নিয়েছে। এই ডবল কোটেশনের মধ্যে তুই যা কিছু দিবি, যেমন অবস্থায় দিবি ঠিক তেমন অবস্থায় ও প্রিন্ট আউট করবে। আর বিভিন্ন ওয়ার্ড যদি একটা সি আউট স্টেটমেন্টের মধ্যে লিখতে চাস, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা যতবার ইউজ করবো ততটা কিওয়ার্ড আমরা লিখতে পারবো। বোঝা গেল? বুঝতে পারলি? হুম হুম। এরপরের টপিক কি আছে? সিনটাতে একটু ভালো করে বোঝো সিন। ওটা পরে, এখন না, ওটা জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম, ওটা বোঝাবো এবার। তার থেকে এবার বড় একটা টপিকে চলে আসবো। এইটুকু কার কার প্রবলেম আছে একবার বল। অলরেডি 10টা 21, বল কার কার প্রবলেম আছে। এবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকে ঢুকবো। কে কে এর ভিতরে এবার প্রশ্ন বল, কে কি বুঝতে পারিস নি? কেউ কারো মুখ দেখাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, অঙ্কন কয়েকটা প্রশ্ন করতে এই টপিকের উপরে, এদের নাম ধরে ধরে। অঙ্কন, বল কি হয়েছে? কি বললাম তোকে? এই টপিকের উপর কোশ্চেন? হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করতে এদের কাছে, দেখি কেমন বুঝতে পেরেছে। সবাই আছো তো? তাহলে প্রশ্ন করছি। ধর আমরা স্ল্যাশ এন আর এন্ডেলের মধ্যে ডিফারেন্স কি রয়েছে? এই যে নেক্সট লাইন করার জন্য আমরা যে স্ল্যাশ এনও ইউজ করছি, এন্ডেলও ইউজ করছি। স্ল্যাশ এন আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু ওইরকম নয়, নাম ধরে ধরে বল অঙ্কন, কাকে প্রশ্ন করবি সেই উত্তর দেবে। আচ্ছা, মিলন বল। স্ল্যাশ এন আমরা সি এর ক্ষেত্রে ইউজ করতে পারি, এন্ডেল আমরা সি প্লাস প্লাস ক্ষেত্রে ইউজ করতে পারি, এবং এন্ডেল ইউজ করার ক্ষেত্রে গেলে ডবল লেস দেন দিতে হয়, আর মানে ইচ এর ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ এন দিতে হয়। আচ্ছা, ব্যাকস্ল্যাশ এন তোর সি প্লাস প্লাসেও তো ইউজ করা যায়, তো সিতে শুধু ইউজ করা যায় কে বললো? হ্যাঁ হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন দিতে হয়, কিন্তু হ্যান্ডেলের ক্ষেত্রে তো ব্যাকস্ল্যাশ এন দেওয়া যাবে না। হ্যাঁ, দুটো আলাদা, এন্ডেল আলাদা জিনিস। মিলন ভালো, মিলন হ্যাঁ ভালো করে হ্যান্ডেল তো বলতে পারছে বললাম। না, অন্যকে জিজ্ঞেস কর। প্রশ্নটা হচ্ছে এরকম, ব্যাকস্ল্যাশটা কি জিনিস আর এন্ডেলটা কি জিনিস আর কেন তাদের ব্যবহার। হালদারকে বলতো, হালদার কি বুঝতে পারলো দেখি। হালদার নেই। বলবো পালালো। বলবো এই হচ্ছে প্রবলেম এদের, প্রশ্ন সেশন এলেই পালাবে। বল সবুজ বল। এন্ডেল হচ্ছে লাইনটা এন্ড করে দিল, আর ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন প্রিন্ট হবে, মানে ওই হ্যাঁ, এন্ডেল একদম ইউজ করলে ওই লাইনটা ওখানেই এন্ড। একদম সঠিক। এন্ডেল মানে লাইন ইন করবে, ব্যাকস্ল্যাশ এন মানে লাইনটাকে নেক্সট লাইনে নিয়ে যাবে। কাজ দুটো একই, কিন্তু মিনিংটা আলাদা আছে, নাকি সবুজ? হ্যাঁ হ্যাঁ, মালগুলো পালালো কেন? আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক। অয়ন বল, সিনটা কি জিনিস? সিন যেটা আমরা ইউজ করছি, সিন, সিআইএন। সিআইএন মানে হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়, মানে ইউজারের কাছ থেকে যদি আমি কোনো ইন্টিজার হোক বা কোনো নাম্বার যদি ইনপুট নিই, তাহলে সেই সিইন ব্যবহার করা হচ্ছে।
ঠিক আছে। আচ্ছা সৌভিক বল, আমরা যে কিওয়ার্ডগুলো দেখলাম সেই কিওয়ার্ডগুলো আমরা কেন ইউজ, মানে বললো যেটা কিওয়ার্ডটার ইউজটা কী, কিংবা কেন ইউজ করা হচ্ছে না কিওয়ার্ডটা, কিংবা পরে জানবো কেন কিওয়ার্ডগুলো। মিলন বল, কিওয়ার্ডগুলো কেন, কিওয়ার্ড জিনিসটা কি যেটা দেখলাম। কিওয়ার্ড বলতে গেলে আমাদের 32 কিওয়ার্ড আছে। কিওয়ার্ড মানে আমরা কি টাইপ, ইন্টিজার টাইপ না ক্যারেক্টার টাইপ, সেগুলো ডিফাইন করার জন্য কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। না ওটা নয়। কোশ্চেনটা কি ছিল? কিওয়ার্ডসটা কি, কিওয়ার্ডসগুলো কি জিনিস আসলে, মানে আমরা তো দেখলাম যে কিওয়ার্ড, দেখ কিওয়ার্ডগুলো হচ্ছে মানে ধর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো স্পেসিফিক ওয়ার্ড, সেগুলো আমরা C++-এর কিছু স্পেসিফিক থাকে, ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ওগুলো চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। যেমন ধর প্রিন্ট টেপ যদি তুই ইসে যাস তো সিতে প্রিন্ট টেপ হয়তো তোর কিওয়ার্ড, কিন্তু C++-এ তো ওটা প্রিন্ট টেপ নেই আমরা দেখতে কিংবা ধর সিআউট, সিআইএন, সিন এগুলো সিতে নেই। তো সি আউট, সিন এগুলো হচ্ছে তোর এর ক্ষেত্রে C++-এর ক্ষেত্রে কিওয়ার্ড, মানে কিওয়ার্ড মানে হচ্ছে স্পেশাল ওয়ার্ড সামথিং। আচ্ছা ঠিক আছে, ওকে। যতগুলো কিওয়ার্ড আছে ওগুলো সব মানে স্মল লেটার হবে, ক্যাপিটাল তো লেখা যাবে না, তাই না? C++ হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। টিচার্সের বলার সময় বলেছিলাম, কারণ এখানে আমি কোনটা ক্যাপিটাল লিখবো কোনটা স্মল লিখবো সেটা প্রচুর ম্যাটার করে, ঠিক আছে। সেই জন্য C++ হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা যারা যারা লেপ করলো তোরা কি এদেরকে চিনিস? না না, চিনি না আমি। চিনলে থাকলে একবার ডাকতে পারিস। ঠিক আছে, আমি শুরু করলাম। কি? হ্যাঁ ঠিক আছে, মিটা চেঞ্জ করে দেবো। চল, দেখা যাচ্ছে তো? আরে বলবি মুখে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। প্রোগ্রামিং এ বা ডিএসএ আমরা শুরু করব, সেটার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামিং প্লাস ডিএস এর জন্য। ধর আমরা বলেছিলাম ধর আমি তোকে যদি বলি, তোদেরকে যদি বলি যে আমাকে 2 + 3 এটা যোগ করলে কত হবে, তোরা কি করবি? প্রথম দেখবি, শুরু করবি প্রথম যে যোগ করার জন্য খাতা কলম নিয়ে বসবি, ঠিক আছে। সেটাকে বললাম স্টার্ট, ঠিক আছে। তারপর দেখবি কাকে কাকে যোগ করতে হবে। 2 কে যোগ করতে হবে, 3 কে যোগ করতে হবে, তার মানে চেক করি, চেক, তাই তো। তারপর কি করবি, কি রয়েছে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। 2 আর 3 তো দেখে নিলি, তারপর কি কি করবি, যে দেখবো এটা যোগ করব না কি করব না বিয়োগ করব। তারপর দেখে নিলি, চেক করে নিলি 2 না কি আছে, তো আমাকে কি করতে হবে, 2 + 3 এটা যোগ করতে হবে। তো আমাদের হিউম্যান ব্রেন কি করে তাড়াতাড়ি এটা যোগ করে দিতে পারবে। তো হিউম্যান ব্রেন আমাকে কি বলে, 2 + 3 কত হয়, আউটপুট হচ্ছে 5। তো সেটাকে আউটপুট হিসেবে প্রিন্ট করবি বা রিটার্ন করবি, আউটপুট 5। ওকে, তারপরে আমার এখানে আউটপুট যখন 5 চলে এলো, আমার এই পুরো প্রসেসটা স্টপ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল, স্টপ। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ডায়াগ্রামিক স্ট্রাকচার, বা এই স্ট্রাকচারে আমরা কাজ করি। হিউম্যান ব্রেন বল, কম্পিউটার বল, এরকম প্রসেসে আমরা কাজ করি। প্রথমে আমাদের
শুরু করতে হবে, তারপর চেক করতে হবে কি কি আমরা করব, তারপর কন্ডিশন দেখতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, তারপর যেটা আউটপুট আসবে সেটা আউটপুটে রিটার্ন করব না প্রিন্ট করব, তারপরে আমাদের কাজ হয়ে গেলে স্টপ করে দেব। বুঝতে পারলি? একদম সহজ সরল একটা পদ্ধতি। তো প্রোগ্রামিং বা ডিএসএ বা কম্পিউটার এরা ঠিক এই প্রসেসে চলতে থাকে। ঠিক আছে, তো যখন আমরা ডিএসএ করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট, ওকে। তো ফ্লো চার্ট গুলো কি কি ডায়াগ্রাম ইউজ হয়, এটা হচ্ছে ডায়াগ্রাম আছে এখানে, আচ্ছা আচ্ছা। এটা ইউজ করা হয় স্টার্টিং এর জন্য, ওকে। এটা ইউজ করা হয় ইনপুটের জন্য, ইনপুট বা রিড, ইনপুট বা রিড। তারপরে এটা ইউজ করা হয় অপারেশন বা কোনো কিছু অপারেশন করার জন্য ইউজ করা হয়। আপাতত এটা জেনে রাখ, আমি এক্সাম্পল দিয়ে তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। অপারেশন ছোট জায়গা আছে, এরপরে এটা ইউজ হয় কন্ডিশনের জন্য বা লজিক্যালি কোনো অপারেশন করার জন্য, এটা ইউজ হয় কন্ডিশনের জন্য। কন্ডিশন হলো কন্ডিশন, তারপরে আর কি রয়েছে, আর এন্ডিং এর জন্য যেটা ইউজ হয়, স্টার্ট আর এন্ডিং এটাই করে দিই। এটা স্টার্টিং এর জন্য ইউজ হয়, এন্ডিং এর জন্য ইউজ হয়, ওকে। এটা স্টার্টিং বা এন্ডিং এর জন্য এটা ঠিক এরকমটা হয়, যখন আমরা করব এরকমটা করব, এত বড় হয় না, এরকমটা হয়। এটা হচ্ছে অপারেশন রিড বা ইনপুট নেওয়ার জন্য, এটা হচ্ছে অপারেশনের জন্য। আর একটা ইউজ হয় সেটা হচ্ছে এরকমই, ব্যাপারটা ভালো হচ্ছে না এখানে। পিপিটি স্লাইডটা দেখ, তাতে আছে। বুঝতে পেরেছি, হচ্ছে না এটাতে, না এটা আমি এইটার কথা বলছিলাম। ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়। ধর আমি যদি বলি, এক্সাম্পল দিচ্ছি, 2+3=5 হয়, তো সেটাকে আমরা ফ্লো চার্ট বা ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করব। ফার্স্ট এখানে ডায়াগ্রাম লিখছি, স্টার্ট, ঠিক আছে। তারপরে এখানে অ্যারো চিহ্ন দেব, এখানে নেব ইনপুট। কি ইনপুট নেব, 2 আর 3, এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তো এটা ইনপুট নিলাম বা ধর চেক করলাম যে এই দুটোকে ইনপুট নিতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, একটা অ্যারো অপারেশন করতে হবে। অপারেশন কি, 2+3। ধর একটা আউটপুট এলো, আউটপুটটা এখানে দেখিয়ে দিলাম, কত হলো 5, প্রিন্ট করে দিলাম আউটপুট।
তারপরে কি হলো, স্টপ হয়ে গেল, প্রোগ্রাম স্টপ। বুঝতে পারলি ডায়াগ্রাম? বুঝতে পারলি? হ্যাঁ 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 এটা হচ্ছে স্টার্টিং, স্টেপ। এটা হচ্ছে ডিসিশন মেকিং। যদি ইয়েস হয় তাহলে অ্যাকশন করবে একটা, তারপরে ইন করবে, অ্যাকশন করবে একটা, যদি ফলস হয় তাহলে ইন করবে। ঠিক আছে, তো এইরকম টাইপের একটা তোদের আর একটা দিয়ে বোঝাচ্ছি। ধর আমি বললাম 3 গ্রেটার দ্যান লেস দ্যান 1, এটা ট্রু না ফলস? 3 1 থেকে ছোট, এটা কি ট্রু False. না ফলস? এটা ফলস। তো তো এইটাকে আমি চেক করার জন্য ডায়াগ্রামে যদি ফ্লো চার্ট দিয়ে যদি চেক করি, তাহলে আমাকে কি করতে হবে, আগে আমাকে স্টার্ট করতে হবে। এটা হচ্ছে স্টার্ট, এসটি লিখলাম, এটাকে অ্যারো দিলাম। অ্যারো দেওয়ার পরে এই 3 আর এই একটাকে আমাকে ইনপুট বা রিড করতে হবে। সেটার জন্য আমাকে এইরকম ডায়াগ্রাম দিতে হবে। 3 নিলাম, 1 নিলাম, ওকে। তারপরে আমার কন্ডিশন আসবে। কন্ডিশনটা ডায়াগ্রাম কেমন বললাম, এরকম। তো এটা এইখানে থাকবে 3 লেস দ্যান 1, যদি ট্রু হয়, এটা হচ্ছে ট্রু, যদি ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে আউটপুট আসবে যে আউটপুট আসবে, আউটপুট কি দেওয়া যেতে পারে, আউটপুট আসবে ধর ইয়েস, ওয়াই ই এস। ঠিক আছে, আউটপুট এটা প্রিন্ট করলো ইয়েস, তারপরে এন্ড করে দেবে, প্রোগ্রামিং এন্ড হয়ে যাবে, এখানে স্টপ হয়ে যাবে। ওকে, আর যদি ফলস হয়, যদি ফলস হয় তাহলে ও কি প্রিন্ট করবে, নো, তারপরে এন্ড হয়ে যাবে। সরি, তো এরকম ভাবে আমাদের কন্ডিশন ডায়াগ্রাম ফ্লোচার্ট এরকম কাজ করে। স্টার্টিং এ দেখলো, স্টার্টিং করলো প্রোগ্রাম, রিড করলো 3 আর 1 কে, তারপর চেক করলো কন্ডিশন যে 3 1 থেকে ছোট কি বড়, যদি ট্রু হয় তাহলে হ্যাঁ ইয়েস প্রিন্ট করবে এটা, তারপর প্রোগ্রাম স্টার্ট হয়ে এন্ড করে দেবে। আর যদি ফলস হয় তাহলে নো প্রিন্ট করবে, তারপর প্রোগ্রাম ইন করবে। দেখ এখানে দুটো ইন হবে, স্টার্টিং একটা হলো, এইটা যদি স্যাটিসফাই করে যে ট্রু যদি হয় তাহলে এখানে একবার ইন্ড হবে এইটা প্রিন্ট করার পর, আর যদি ফলস হয় এইটা প্রিন্ট করে ইন্ড হয়ে যাবে। বল বুঝতে পারলি কিরে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা গেল ডায়াগ্রাম ফ্লো চার্ট, এটা ইউজ করবি, এটা সবসময় ইউজ করবি। হ্যাঁ, এবার আসবো একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ভেরিয়েবল ডাটা টাইপ। আচ্ছা দেখবি তোদের রান্নাঘরে, কিচেন, রান্নাঘরে অনেক কিছু জিনিসপত্র আলাদা আলাদা জায়গায় থাকে। মশলার জিনিসপত্র, তেল আর একটা জায়গায় থাকে, হলুদ একটা জায়গায় থাকে, লঙ্কার একটা জায়গায় থাকে, তারপর হচ্ছে নুন একটা জায়গায় থাকে। ঠিক আছে, তো বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন সেপারেট জায়গায় রয়েছে, একটা নির্দিষ্ট জায়গায় গোছানো রয়েছে সেপারেটলি, একটা কোনো কৌটোতে বা কোনো পজিশনে কোনো জায়গায় একটা জায়গা
সেপারেটলি রাখা হয়েছে, একসাথে রাখা নেই। দেখবি যে একটাতে নুন রয়েছে, সেই পাত্রে আবার হলুদ রয়েছে, সেই পাত্রে আবার জিরে গুঁড়ো রয়েছে। এরকম তো হয় না। এরকম কি হয়েছে কোনোদিন? না, এরকম রাখা হয় না। আবার আরেকটা উদাহরণ যদি দিই, যে লাইব্রেরিতে ঢুকলি, লাইব্রেরিতে যদি না গিয়ে থাকিস, লাইব্রেরিতে দেখবি যদি যাস, ধর এই রোয়ে এই জায়গায় এই দুটো সেপারেট রো রয়েছে। ধর এখানে একটা একটা সারিতে বই রয়েছে একটা ক্লাসের, এখানে আরেকটা ক্লাসের বই রয়েছে আরেকটা সারিতে, ঠিক এখানে আরেকটা সারিতে বই রয়েছে, এখানে আরেকটা সারিতে বই রয়েছে, এখানে আরেকটা সারিতে বই রয়েছে। আমি বললাম এই জায়গায় এই এইটুকু জায়গায় শুধুমাত্র ক্লাস 1 এর বই রয়েছে, ঠিক আছে। এই পজিশনে ক্লাস 2 এর বই রয়েছে, এই পজিশনে ক্লাস 10 এর বই রয়েছে। তো বিভিন্ন সারিতে বিভিন্ন রকমের বই রাখা রয়েছে, ঠিক আছে। তো ঠিক তেমনই কম্পিউটারেও মেমোরি রয়েছে, মেশিনেরও মেমোরি রয়েছে। সেই মেমোরি প্রত্যেকটা সেপারেট করা রয়েছে। ধর এটা ধরে নে একটা কম্পিউটারের মেমোরি, ধর এই জায়গাটা একজনের, এই জায়গাটা একজনের, এই জায়গাটা একজনের, এরকম কম্পিউটার মেমোরি রয়েছে। ঠিক তাদের মধ্যে সেপারেট সেপারেট পজিশন রয়েছে, যেটা বিভিন্ন জায়গার বিভিন্ন মালিক রয়েছে। ওকে, তো আমি বললাম ধর এই যে জায়গাটা, এই জায়গা কম্পিউটারে এই জায়গাটা হচ্ছে কম্পিউটার মেমোরি। ওকে, এটা হচ্ছে কম্পিউটার মেমোরি। ধর এই মেমোরির এই পজিশনটা মালিক হচ্ছে এক্স, এর মালিক হচ্ছে ওয়াই, এর মালিক হচ্ছে জেড। ওকে, বুঝতে পারছিস কি পারছিস না, না বোরিং লাগছে? ওকে, তাহলে কম্পিউটারের ঠিক মেমোরি রয়েছে, যেমন আমরা র্যাম, এসএসডি হ্যানা ত্যানা বলি। তো ঠিক এইরকম মেমোরি স্ট্রাকচারটা, ডায়াগ্রামটা ঠিক এরকম ইমাজিন কর যে প্রত্যেকটা জায়গার একটা একটা মালিক রয়েছে, আর সেই মালিক সেই জায়গা ধরে বসে আছে, আর তাদের সেপারেট এরিয়া রয়েছে। আর এই জায়গা মালিক হচ্ছে এক্স, এই জায়গার মালিক হচ্ছে ওয়াই। ওকে, এখন আমি যদি মেমোরি সি প্লাস প্লাস দিয়ে এই কম্পিউটার মেমোরি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো? সেক্ষেত্রে চলে আসে ভেরিয়েবল। আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওকে, ভেরিয়েবল ডিক্লারেশনটা ধরিয়ে দেবো আজকেই। তার আগে বলছি, যেমন বলেছিলাম রান্নাঘরের বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, সেই জিনিসপত্রগুলো বিভিন্ন রকম জায়গাতে থাকে, একসাথে রাখা হয় না। ঠিক তেমনই কম্পিউটার মেমোরিতে বিভিন্ন রকম টাইপের মেমোরি থাকে, বিভিন্ন রকম টাইপের জায়গা থাকে, সেই বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম টাইপের জিনিস থাকে স্টোর, ঠিক আছে। তো এইটা কিচেনে এই জায়গাটা ধর রয়েছে, এই কৌটোতে রয়েছে নুন, এই কৌটোতে হলুদ, এই কৌটোতে রয়েছে ধর লঙ্কা গুঁড়ো। ঠিক তেমনই আমি যদি চাই যে কম্পিউটার মেমোরিতে এইখানে একটা নাম্বার রাখতে, এখানে যদি চাই একটা ক্যারেক্টার এ রাখতে, এখানে যদি চাই যে 10কে রাখতে, তো তাদের জন্য সেপারেট সেপারেট জায়গা কম্পিউটার মেমোরিতে তৈরি হয়ে যায়। ওকে, কোনোদিন এটা এ রয়েছে, এই জায়গাটা এ রয়েছে, সেটার মধ্যে 2ও থাকবে না, সেটার মধ্যে 10ও থাকবে না। প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা বস্তু রাখা হয়। সেই জন্য তোদেরকে বলছি এই কিচেনের উদাহরণটা দিয়ে। একটা কম্পিউটার মেমোরি, আমি চাইছি এই জায়গাটায় 2 রাখতে, তো এইটুকু জায়গায় 2 থাকবে। আমি যদি চাইছি এবার আমি 10কে রাখতে, তো এখানে 10 হবে, এখানে 10 স্টোর হবে না। তার জন্য ধর কোনো একটা জায়গা মেমোরির মধ্যে 10টাকে রাখা হবে, কিন্তু এর সাথে এই 10-এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। যদি চাই আমি এটাকে রাখতে, তো এটার জন্য আলাদা কোনো একটা জায়গা তৈরি হয়ে গেল, তো এর সাথে এর কোনো রিলেশন থাকবে না, এর কোনো রিলেশন থাকবে না। ওকে, তো কম্পিউটার মেমোরিটাও ঠিক একই রকম কিচেনের মতো,
বিভিন্ন টাইপের বিভিন্ন জিনিস রাখার জন্য বিভিন্ন রকম স্টোরেজ ও ডিক্লেয়ার করে নেয়। বিভিন্ন রকম স্টোরেজ বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার হয়ে সেই সব জায়গায় সেই সব জিনিসপত্র রাখা হয়। কোথায় গেল? আচ্ছা হ্যাঁ বল, এবার বল, এইটুকু বুঝতে পারলে? হুম হুম। বলছি নোটগুলো কি প্রোভাইড করে দেওয়া হবে? না নোট নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা নোট আছে। আচ্ছা আচ্ছা। এবার দেখ সি প্লাস প্লাসে, এটাতে মনে হয় রয়েছে পিপিটিতে, দেখি তো। আচ্ছা নেই, কোনো টেনশন নেই, আমি বলছি। সি প্লাস প্লাসে আমরা যে কোড লেখার জন্য যে আমরা লিখছি না এখানে সি আউট 1+3, আবার যদি লিখতে চাই এক্স প্লাস ওয়াই এ প্লাস বি, তো এইরকম লিখছি, দেখবি এটা হচ্ছে একটা নাম্বার, এটা হচ্ছে ক্যারেক্টার, মানে এবিসিডি। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলোকে বলে ডাটা টাইপ। ঠিক আছে, ডাটা টাইপ কোথায় গেল? সি প্লাস প্লাসে অনেকগুলো ডাটা টাইপ রয়েছে, যেটার মধ্যে একটা ফেমাস ডাটা টাইপ হচ্ছে ইন্ট, আরেকটা রয়েছে ক্যার, আরেকটা রয়েছে বুল, আরেকটা রয়েছে ফ্লোট, আরেকটা রয়েছে ডাবল। এরকম অনেকগুলো ডাটা টাইপ রয়েছে। তোদেরকে বলছিলাম না যে মেমোরিতে বিভিন্ন টাইপের জিনিস বিভিন্ন জায়গায় স্টোর হয়, তো ঠিক তেমনই ধর ইন্টের কোনো একটা বস্তু আমি যদি স্টোর করতে চাই, তো ধর এই জায়গায় আমি ইন্টের কোনো একটা বস্তু স্টোর করলাম, ঠিক আছে, তার ফলে এই জায়গাটা শুধু ইন্টের হয়ে গেল। আমি চাইছি ডাবল জাতীয় ডাবলের কোনো একটা বস্তু আমি স্টোর করতে, তো সেক্ষেত্রে ও এই ঘরে আর ঢুকতে পারবে না, এই জায়গায় আর ডাবল ঢুকতে পারবে না, তার জন্য আর ডাবল রাখা যাবে, কিন্তু ইন্টের সাথে ডাবলের কোনো সম্পর্ক থাকবে না। এটা বুঝতে পারলি? তো আমাদের পরের ক্লাসটা এইটাই হবে, ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। আমাদের পরের ক্লাস ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল। ওকে, আজকে এই পর্যন্ত। আজকে একটা ওভারভিউ দিয়ে দিই দাঁড়া। কি কি শিখলাম আজকে? আজকে আমরা শিখলাম কি কি বলতো? আজকে শিখলাম, মনে পড়ছে যে ব্যাকস্ল্যাশ n, আর শিখলাম ইন্ডেল, আর শিখলাম একসাথে অনেকগুলো প্রিন্ট করার জন্য সি আউট দিয়ে, একটা সি আউট দিয়ে কতগুলো একসাথে প্রিন্ট করতে পারি এই সিম্বল ইউজ করে। ঠিক আছে, আর শিখলাম কমেন্ট, আর শিখলাম সেমিকোলন, আর শিখলাম কমা, আর শিখলাম তোর হচ্ছে কি শিখলাম? সিন, সিআইএন, সিন। সিন, ফ্লো চার্ট, আর শিখলাম ফ্লো চার্ট,
কিওয়ার্ডস। আর শিখলাম কিওয়ার্ড, আর শিখলাম হেডার ফাইল, আরে আমার পেন নেই বলে অসুবিধা হচ্ছে। হেডার ফাইল মানে তোর হচ্ছে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, তোর এ উল্টো পাল্টা কাজ করছে। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, ওকে। আর শিখলাম এসটিডি কেন লিখবো, আর শিখলাম মেন ফাংশন, তার মধ্যে রয়েছে রিটার্ন, জিরো, ঠিক আছে। তার পর শিখলাম কি শিখলাম, ভ্যারিয়েবল, ডাটা টাইপ, and variable। ডাটা টাইপ আর ভেরিয়েবল আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব খুব ভালো করে। আর মেমোরি কি করে, কম্পিউটার মেমোরি, কিভাবে স্ট্রাকচার অনুযায়ী স্টোর হয় সেটা শিখলাম। সেটা আরো ডাটা টাইপের সাথে রিলেট করে আলোচনা করব কালকে নয়, নেক্সট ক্লাসে। আর কি শিখলাম রিকল করতে পারছি না, বল আর কি শিখলাম। ফ্লো চার্ট হলো, আর মনে হয় এইটুকুই নাকি? ঠিক আছে, হ্যাঁ হোমওয়ার্ক থাকবে মিনি ক্যালকুলেটর। এটা হচ্ছে হোমওয়ার্ক, মিনি ক্যালকুলেটর বানাবি। আর এবার নেক্সট লাইনে প্রিন্ট করে তোদের নাম, অ্যাড্রেস, কলেজ নেম, সেমিস্টার, কোন সেমিস্টার পড়িস, কোন ব্রাঞ্চ, এটা। আর খাতায় ডায়াগ্রাম বানাবি, কিসের খাতায় ডায়াগ্রাম বানাবি, হচ্ছে 2 + 3 গুণ 5, এইটার ডায়াগ্রাম ফ্লো চার্ট বানাবি। আর বানাবি হচ্ছে, হ্যাঁ এটাই একটাই বানাবি। আর ইউজার ইনপুট নিয়ে, এই ইউজার ইনপুট নিয়ে কোনো কিছু ধর, হ্যাঁ এইটা ইউজার ইনপুট নিয়ে প্রোগ্রামিং করবি, আউটপুট দেখাবি, তারপরে ফ্লো চার্ট আগে বানাবি। দেখ এই যে 2 + 3 × 5 করলাম, এইটা আগে ফ্লো চার্ট বানাবি, তারপরে ইউজার ইনপুট নিবি 2 + 3 × 5 করে আউটপুট যেটা আসছে সেটা দেখাবি। এটা হোমওয়ার্ক রইল। বাড়ির কাজ বুঝতে পারলি, মিনি ক্যালকুলেটর, এইটা ডায়াগ্রাম, আর ইউজার ইনপুট প্লাস আউটপুট। থ্যাংক ইউ।